আরম্ভ করছি আমার এই প্রতিবেদন বিস্মৃতি স্মৃতি, প্রথম অধ্যায় 5। হ্যাঁ, যা বলছিলাম চলে এসেছি আমি সবাইয়ের সঙ্গে বনগাঁ অঞ্চলে। ভোর হলো, সকাল হতেই প্রাকৃতিক দৃশ্যে দেখতে আরম্ভ করলাম, গ্রামের দৃশ্য। সেই দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলাম। গ্রাম বাংলার দৃশ্য যে এত সুন্দর তা আগেই দেখেছি, কিন্তু বেশি দিন থাকার সম্ভব হয়নি। এখানে থাকবো অনেক দিন, সেটাই ভেবে আশ্বস্ত হলাম। সন্ধেবেলা সত্যি খারাপ লাগতো, তবে লোকজন থাকার জন্যে সন্ধেটা উপভোগ হয়ে উঠত। যাই হোক, আসল কথা বলি, আমরা শুটিংয়ে শুরু করেছিলাম। যেদিন এসেছিলাম তারপরের দিন লোকেশন দেখে এসেছিলেন সুজিতদা এবং রিয়াজি ভাই তার দলবল নিয়ে। তারপরের দিন শুটিং আরম্ভ হয়ে গিয়েছিল। শুটিং প্রথমে আমার হয়েছিল অনুপ দার সঙ্গে, আর গানের টেকিং আর কি, গানের টেকিং ইছামতি নদীরে আমার গানটা লিখেছিলেন শরীর চৌধুরী, সুরও দিয়েছিলেন শরীর চৌধুরী অবশ্যই। সেই গানটাই ধান খেতে আশেপাশে, ইছামতি নদীর আশেপাশে গানটার টেকিং হয়েছিল। এই গানটা অবশ্যই প্লেব্যাকে হয়েছিল, একটু আছে প্লেব্যাক। আমার শুধু মুখ নাড়তে হয়েছিল, দ্যাট মিনস জিভ নাড়া, মুখ নাড়া যেভাবে। আমি গানটা অবশ্য গাইতে হয়েছিল অবশ্যই, কিন্তু সাউন্ড অফ ছিল, সাউন্ড অফ করা ছিল। ফলে আমাদের শুধু কলি বলবো না, স্ট্যান্ডারগুলো প্রথমে ধরিয়ে দিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। বললাম তো, সলিলদা ছিলেন না, অনলদা ছিলেন, প্রবীণ মজুমদার ছিলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন। এরাই স্ট্যান্ডারগুলির প্রথম লাইনটা ধরিয়ে দিচ্ছিলেন ক্যামেরার পেছন থেকে। আর যেহেতু সাউন্ড অফ ছিল, প্রশ্ন কোনো অসুবিধা হয়নি। আমরা গানটা গাইছিলাম, এটা ঠিকই, সেটা নিজের মতো করে গাইছিলাম, কিন্তু অবশ্যই এটা আছে প্লেব্যাক, অন্য লোক গাইছিল আর তাতে আমরা লিপ দিচ্ছিলাম। সেইটার শুটিং হলো বিভিন্ন জায়গায়। তারপরে কথাবার্তা, কিছু ডায়ালগ ছিল অনুপদার সঙ্গে, সেও ছিল। সেগুলো গ্রাম বাংলা, গ্রামের লোকেদের সঙ্গে, কৃষকদের সঙ্গে অনুপদার কথাবার্তা, সবাই ছিল। কেশব মানে আমার দাদা অনুপ কুমার পাঠ করেছিলেন, কেশবদার ঘনিষ্ঠ বন্ধু, কেউ মুসলমান, কেউ হিন্দু, জাতভেদের কোনো ব্যাপার ছিল না, সবাই ছিল কৃষক ঘরের সন্তান। আর তাই ছিল তাদের পরিচয়, সেটাই ছিল তাদের পরিচয়। হাসতা খেলতা কৃষক, চাষ করে খায়, জমি চাষ করে খায়, সেইটাই। সারাদিন ধরে শুটিং চলল, মাঝখানে লাঞ্চ হলো। ওই সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল সেই রাংতা মোড়া সেই কাঠের যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছিল, ওই বুম সাউন্ডের যে স্টিকটা, সেই যাতে মাইক্রোফোন লাগানো ছিল, সেই বুম, সেখানেও সেইগুলো ইউজ করা হয়েছিল ডায়ালগ বলার সময়। স্ক্রিপ্টের সব ডায়ালগ তো আমার মনে নেই, অতএব শুধু কথাবার্তা হয়েছিল গ্রাম বাংলাদা আর অনুদার কথাবার্তা যেভাবে বলছিল যে নতুন পুরনো সাহেব চলে যাচ্ছে, নতুন সাহেব আসছে, কি হবে আমাদের, আবার কেমন হবে, এই নিয়ে চিন্তা ভাবনা সবাই মধ্যে ছিল।
সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল। তারপরে শুটিংয়ের শেষ পর্যায়ে এসে আরও কিছু জায়গা আমাদের যেতে হয়েছিল। আমরা কথাবার্তা বলতে শুরু করেছিলাম। তবে মেনলি সবটাই ছিল হচ্ছে ইছামতি নদীর ধারে। আর ইছামতি নদী তখন অনেক চওড়া ছিল। সেই জল আজকে আর ইছামতি নদীতে নেই। আমার যার ইচ্ছে আছে শরীর পারবে, যদি করে একবার বনগাঁ, যদি বেঁচে থাকে বনগাঁ যাবো একবার। খুব ইচ্ছে আমার বনগাঁ ইছামতি নদীর ধারে যাওয়ার। যাক, যা বলছিলাম, শুটিং তো শেষ হলো। তারপরে গিয়ে দেখি ওই যে আমাদের ডেরা যেটা করেছিল, বিশাল বড় বাড়ি বললাম না, সেখানে ফিরে দেখি সবাই, আমি ছিলাম, অনিতাজিও ছিল, অনুপদাও ছিল, কেশব আর কি। অনিতাজির নাম ছিল দুর্গা, কেশব, এরা সবাই। আমার নাম ছিল বাসু। এই আর সবাই, জ্ঞানেশ মুখার্জির কথা বলছি, আরও আমাদের বলবো কি আইপিটি সব নাটকের টিম, তারা সবই সেখানে ছিল অভিনেতা হিসেবে, অভিনেত্রী হিসেবে। অভিনেত্রী কম ছিল, অভিনেত্রীর চরিত্রটা কমই ছিল। ও লোকাল মহিলারা আশেপাশে, তাদেরই দাঁড়াতে বা কথা বলতে আর বলা হয়েছিল একটা দুটো কথা। সেইভাবেই শুটিং চলেছিল। কিন্তু গিয়ে কি দেখলাম, ফিরে দেখলাম যে বাবা, আরও অনেক কিছু এসে গেছে কলকাতা থেকে। এসে আছে একটা ঘোড়া, এক্কা গাড়ি, ঘোড়া শুদ্ধ, আর ঘোড়ার মালিক সঙ্গে। সে দেখি ঘাস খাচ্ছে, সেই ঘোড়া। তবে ঘোড়াটাকে দেখে একটু আমার সন্দেহ হয়েছিল, দুর্বল। এই কি না, এই ঘোড়াটা এক্কা গাড়ি টানবে, আর সেই গাড়িতে চড়বেন ডেভিড কোহেন তো দেখেই হেসে খুন, যে ডেভিডটা পরে এসে গিয়েছিলেন, ডেভিডটা দেখে তো হেসে খুন। ওরে বাবা, এত দেখছি এক্কা গাড়ি চড়তে হবে বাবা, ঠিক চালাতে পারবে তো? কারণ এক্কা গাড়ি যে কোচওয়ানের অভিনয় করেছেন সত্য বন্দ্যোপাধ্যায়, আর আমি বাসু ছিলাম তার মামরা ছেলে। আর যাকে মানুষ করেছিলেন আমাদের পিসিমা, আমার এবং কেশবদার, আমার এবং অনুপদার পিসিমা, আর সেই পিসিমার অভিনয় করেছিলেন প্রভা দেবীর অভিনয় আমার সঙ্গে ছিল অনেকটাই, বেশ কিছুটা ইনডোরে, আউটডোরে কোনো ছিল না, ইনডোরেতেই ছিল। কেশবদার সঙ্গে আমার ছিল একটা দুটো সেই ইনডোরেতে। কেশবদা বলতে আমি অনুপদার কথা বলছি। দুর্গা মানে অনিতাদির সঙ্গে খুব একটা ইন্টারাকশান পিসিমার ছিল না। তবে আমার সঙ্গে প্রচুর ছিল, ভালোই ছিল সিনগুলো। আর আমার সঙ্গে ছিল একটা গরু, যে গরুটাকে নিয়ে বলবো আমি, যে গরুটাকে আবার আমার কথা শুনতো, আবার আমি গরুটাকে একটা খেপাতাম, সেই গরুটা নিয়েও অনেকগুলো সিন ছিল প্রভাদেবীর সঙ্গে। প্রভাদেবীকে খেপাটা, আর প্রভাদেবী যখন দুধ দোয়াতো তখনই বইটাকে লেলিয়ে দিতাম প্রভাদেবীকে, আর প্রভাদেবীর দুধ পড়ে যেত। খুব মজার সব দৃশ্য সেগুলো ছিল। এই বাসু ছিল মহাদুষ্টু, আমার কথা বলছি আমি, মহাদুষ্টু। হেসে করে বেড়াতো সারা গ্রামে, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো, সবার সঙ্গে মজা করতো, সবাই আদরের ছিল এই বাসু। সত্যি কথা বলতে কি, এই বাসুকে যখন মেরে দেয় সাহেব ডেভিড কোহেন, তখনই শুরু হয়ে যায় কৃষকের বিদ্রোহ। ধুকি করে চলছিল নীল চাষের বিরুদ্ধে শ্রমিকের বিদ্রোহ ধুকি করে চলছিল। কিন্তু সেটা বিদ্রোহে আগুন নিয়ে জ্বলল মৃত্যুর পর। বাসুর মৃত্যুটা গুলি হয়েছিল আমাদের ডেভিড কোহেনের। ডেভিড কোহেন বলতে আমি
সাহেবের গলিতে। সে তো গল্প, সে গল্পটা তো খুব মানে পরের দিকে একটু বলতেই যাব। সিন যখন বলবো তখন গল্পটা বলবো। এখন তা কথা নয়। তো দেখলাম যে কচুয়ান করেছেন সত্য বন্দ্যোপাধ্যায়। সত্য বন্দ্যোপাধ্যায় IPTS সত্য বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে। অভিনয় করেছেন তিনি, তার আগেই একটা হিরো ছবিতে হিরোর অভিনয়। সেই ছবিটা ছিল বিখ্যাত ছবি সুধীর মুখার্জির ওই ছবি। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাবিত্রীদি অভিনয় করেছিলেন। সাবিত্রীদি এই ছবিটা ছিল প্রথম ছবি নবরতা সাবিত্রী চট্টোপাধ্যায়ের। ওনার সঙ্গে আমি দুটো ছবিতে অভিনয় করেছি। তো ওনার সঙ্গে আমার আলাপ বহুদিনের। বাড়িতে রেগুলার আসতেন দাদার কাছে পশারিণী ছায়াছবি বিষয়ে। পশারিণী অভিনয় করেছিলেন উনি শ্যামলেশ্বর বসুর পশারিণীতে। যদিও ছবিটা বেরোতে পারেনি, রিলিজ হওয়ার মুখ দেখেনি, পুরোটা তৈরি হয়ে পড়েছিল। এরকম তো প্রচুর বাংলা ছবি পড়েছিল না রিলিজ হয়ে। এখন তো প্রযোজক পাওয়া যায়, পরিবেশক পাওয়া যায়। তখন তো প্রযোজক পাওয়াটা তো খুব কঠিন ছিল। আর বিশেষ করে গল্প কী ছিল সেটার উপর নির্ভর করে। পশারিণী খুব রমেশ বসুর একটা বিখ্যাত গল্প ছিল। সিনে টেকনিশিয়ানসরা প্রডিউস করেছেন, তাই ফলে শেষের দিকে আর টাকা ছিল না তৈরি হয়ে। রিলিজ হয়ে গেলে পরিবেশক পায়নি। কেন পায়নি সেটা আমি এখন মনে করতে পারবো না, কিন্তু আর্থিক সমস্যা ছিল। সমস্যা সবসময় বাংলা ফিল্মে ছিল। যতদিন আমাদের নিউ থিয়েটার স্টুডিও ছিল সেখানে এক ধরনের ছবি হতো, কিন্তু তার বাইরে বেরিয়ে যে ছবিগুলো হতে গেলে বেশ কঠিনই ছিল। কারণ প্রযোজকের অভাব, পরিচালক থাকলেও পরিচালকের নাম দেখে যশ দেখে পরিবেশকরা ছবি ডিস্ট্রিবিউট করতেন, পরিবেশন করতেন হল নেবে কিনা সেসব ছবি, সে প্রশ্নও ছিল। অনেক সমস্যা ছিল। আজকের দিনে সেই সমস্যা কমে গেছে, অনেকটাই কমে গেছে। টিম্পা রয়েছে। ইম্পা তখনও ছিল, সব অর্গানাইজেশনের নামটা হয়তো ইম্পা ছিল না, কিন্তু সে কোনো ইম্পা ছিল। সমস্যাটা পরিবেশক পাওয়ার একটা ছিল, প্রযোজক পেলেও পরিবেশক পাওয়ার একটা ছিল। সেসব সমস্যাগুলোর ডিটেলে আমি যেতে চাই না, কারণ আমি নিজেও ভালো করে জানি না। বাঁশের খেলনা ছায়াছবির আগেই সুধীর মুখার্জি করেছিলেন ছায়াছবি পাশের বাড়ি। তাতে সুর দিয়েছিলেন সলিল চৌধুরী, অবশ্যই কথা ও সুর সলিল চৌধুরী। পাশের বাড়ি গানের দিক থেকে, ছবির দিক থেকে সুপারহিট ছিল। ওতে অভিনয় করেছেন আমাদের সাবিত্রী দিদি, সাবিত্রী চট্টোপাধ্যায়। প্রথম নবাগতা জাস্ট ডিবিউট ওই ছবিতে অপূর্ব অভিনয় করেছেন। আর সত্য বন্দ্যোপাধ্যায় নায়ক করেছেন, তাতে আগেই বলেছি। আর আমার এই বাঁশের খেলনা ছায়াছবিতে আমার বাবার অভিনয় করেছেন সত্য বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুটা দেখা হয়েছে বাঁশের খেলনাতে। খুব প্যাথেটিক মৃত্যু। সে গল্প বলার সময়, ঘটনা ঘটার সময় আমি বলবো কীভাবে সত্য বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। আমার বাবার ক্ষেত্রে সত্য বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিল, কীভাবে মৃত্যু হয়েছিল সেটা দেখব। সেই সময়টা একটা টার্মোইল চলছিল ওই গ্রামে, আর সেই টার্মোইল চলছিল সাহেবের অত্যাচারকে ঘিরে, নীল চাষকে ঘিরে। নীল চাষের মুভমেন্টের একটা ছোট অংশ ওখানে দেখানো হয়েছিল। অবশ্য আমি বারবার বলছি যে এর যে বিদ্রোহটা যেন শুরু হয়ে গেছিল বাঁশের খেলনা, তার পটভূমিটা এখানে কিন্তু ছিল সেই কী বলবো, ঊনবিংশ শতাব্দীর আগে। সেই অনেকটাই আগে আমাদের তিতুমিরের একটা ছোট্ট কৃষক বিদ্রোহের ঘটনাকে নিয়ে বাঁশের কেল্লা, তার নিয়ে নামটা দেওয়া হয়েছিল বাঁশের কেল্লা। আমার মনে হয় মনোজ বসু সেইভাবেই লিখেছিলেন বাঁশের কেল্লা। মানুষ উজ্জীবিত হয়েছিল একটা গানের মধ্যে দিয়ে, যে গানটাতে তিতুমিরের বীরত্ব দেখানো হয়েছিল। আবার বললাম যে ইতিহাসবিদরা এখন তিতুমিরকে নিয়ে অন্য কথা বলেন,
কিছু ইতিহাসবিদ, কিন্তু আমি তো বলছি যে বাঁশারকেল্লা ছায়াছবিটা তো একজন বিখ্যাত ব্যক্তির চিত্রনাট্যে তৈরি হয়েছিল। যদিও মনোজ বসু লিখেছিলেন, তিনিও খানিকটা ইতিহাস ভিত্তিকই লিখেছিলেন। ইতিহাসের ঘটনাটা নিশ্চয়ই তিনিও জানতেন এবং সেইভাবেই লিখেছেন। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো চিত্রনাট্য করেছেন, তিনিও লিখেছেন সেইভাবে। অবশ্যই তিতুমিরকে গুরুত্ব দিয়ে লিখেছেন, কিন্তু তিতুমিরের অনেক পরে এই ছবিটা হয়েছিল, তিতুমিরের এই বিদ্রোহের অনেক পরে। অতএব গানের মধ্যে দিয়ে তিতুমিরের বীরত্বটাকে জাগিয়ে তোলা হয়েছিল। সেখানেও আমি গান গেয়েছি কোরাসে, সেখানে অবশ্য আমার একা নয়, সবাই মিলে, এমনকি আমাদের অনিতাদিও গিয়েছেন, অনিতাদির বাবা গিয়েছেন, আমার মেজদাও গিয়েছেন। একটা গণসঙ্গীত গোছের, গণসঙ্গীত বলবেন, একটা কোরাস, গণসঙ্গীত না, কোরাস। গানটার কমতি আমার মনে আছে, দুটো লাইন আমার মনে আছে, সেটাই বলছি। তিতুমিয়া লড়েছিল ম্যাজিস্টরের সাথে, তলতাবাসের তেল্লা গড়ে সরকি লাঠি হাতে। তিতুমিয়া লড়েছিল ম্যাজিস্টরের সাথে, তলতাবাসের কেল্লা গড়ে সরকি লাঠি হাতে। আহা সরকি লাঠি হাতে রে ভাই, সরকি লাঠি হাতে। এই কোরাসের সঙ্গে গানটা কেউ একজন গেয়েছিলেন, লিপ দিয়েছিলেন। অবশ্যই সেটাও সেই গানটাও সে প্লেব্যাকই ছিল। গানটার কে লিপ দিয়েছেন আমার কিছু মনে নেই, আমি জানি না, ডেটাটাও আমার কাছে নেই কিছু। আমি বেঙ্গল ফিল্ম আর্কাইভে পাইনি এই ডেটাটা, যে কে, বললাম না যে প্লেব্যাক যারা করেছেন তাদের ডিটেল একমাত্র আমি পেয়েছিলাম পদ্মনারায়ণ নাম, আর কারোর নাম পাইনি, সেটাও আবার অনেক পরে পেয়েছি। সেই যে বিদ্রোহ, কৃষক বিদ্রোহ ঘটেছিল, আর সেই কৃষক বিদ্রোহের পটভূমিকাটা যে তিতুমির ছিল, এটা তো অবশ্যই। আর সেই গানটা কোথায় হয়েছিল? একজন মুসলমানের বাড়িতে, সত্য পীরের সিন্নি নিয়ে সেটাই সবাই খাচ্ছিল এবং গানটা গাওয়া হচ্ছে। সত্য পীর যে অনুষ্ঠানটা ছিল একজন মুসলমানের বাড়িতে, সবাই গিয়েছিল, হিন্দু মুসলমান। আর সেখানে বাসু তো যাবেই, বাসু তো মানে আমি কথা বলছি, আমার তো যাবই, সব জায়গায় একটু আমাকে একটু উপস্থিতি বেশিরভাগই ছিল। ছোটো ছেলে হলে কী হবে, ভীষণভাবেই 7 বছর বয়স, তো উপস্থিতি সব জায়গায় ছিল। সেই জন্যে সেখানেও আমিও ছিলাম, গানও গাইছিলাম, কোরাসে গান ছিলাম। গান, সে গানটা বললাম না, তিতুমিয়া লড়েছিল ম্যাজিস্টরের সাথে, তলতা বাসের কেল্লা ঘরে সরকি লাঠি হাতে রে ভাই, সরকি লাঠি হাতে। এই গান আমার খুব ভালো লাগতো গানটা। গানটাও শহীদ চৌধুরী লিখেছিলেন, শহীদ চৌধুরী সুর দিয়েছেন, আর রেকর্ডিংটা হয়েছে একজন এই সেই সময় বনগাঁতে ছিল, বনগাঁতেই এটা রেকর্ড হয়েছে, একটা মাঠে বসে রেকর্ড হয়েছে। ভাই সামনে যে বিশাল বাড়িটা আমরা থাকতাম, সেই বাড়িটার সামনে একটা গাছতলার মতো জায়গা, সেখানে একটুখানি সেটিংসটা চেঞ্জ করে সব আমাদের যিনি আর্ট ডাইরেক্টর ছিলেন তিনি করেছিলেন। আর্ট ডাইরেক্টর তো এসেছিলেন, সবাই ছিলেন, তারা করেছিলেন। এবং এই গানটা আমার খুব ভালো লেগেছিলো, খুব হিট গান হয়েছিল। এই গানগুলো, সেটা প্রায় অনেকটা গণসঙ্গীতের মতো, এই গানগুলো তো এখন আর পাওয়া যাচ্ছে না, শুনতে পাওয়া যাচ্ছে। পাশের বাড়ি পাচ্ছি গান আমরা, পাশের বাড়িতে তো আপনারা জানেনই, পাশের বাড়ি গানগুলো খুব শৈলজারি সুরে, আর ধনঞ্জয় ভট্টাচার্যের লেখা ছিল। ধনঞ্জয় ভট্টাচার্য সেই পাশের বাড়িতে অভিনয় করেছিলেন, দুর্দান্ত অভিনয় করেছিলেন। পরে অবশ্য এই ছবি আবার হয় হিন্দি ভার্সান অনেকটাই পরে, নামটার পরশন, সেখানে কিশোর কুমার গিয়েছিলেন, আর ধনঞ্জয় ভট্টাচার্যের রোলটা কিশোর কুমার করেছিলেন। ধনঞ্জয় ভট্টাচার্য ছিলেন হিট অভিনেতা, একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে, আর কিশোর কুমার ছিলেন তাই বিশাল অভিনেতা, প্লেব্যাক সিঙ্গার হিসেবে। ও ছিলেন একটা বড় মাপের প্লেব্যাক সিঙ্গার। সেই কিশোর কুমার অভিনয় করেছিলেন এই পরশন ছবিতে। পরশন আমি বলছি, পরশন মানে হিট ছবি খুব। সেই ছবিতে বোধ হয় সারাভান হিরোইন করেছিলেন, সাবিত্রী অভিনয়টা করেছিলেন।
সায়রা বানু। আর নায়ক তো ক্যাবলাদা, কেশবদার নাম তো এই সত্যদার নাম তো ইয়েতে ছবিতে, পাশের বাড়ির ছবিতে নামটা ছিল ক্যাবলাদা। এখানে ক্যাবলাদা করেছে নামটা দিয়েছিল কিনা আমি জানি না, মনে নেই আমার পড়াশোনে। তবে ক্যাবলাদা আর অভিনয়টা কে করেছে আমায় এক্ষুনি মনে করতে পারছি না, বলতে পারছি না। কিন্তু ক্যাবলাদা আর পড়াশোনার সায়রা বানু, তার গান, তার অভিনয়, এর সঙ্গে মাহমুদের অভিনয় মিলিয়ে জমজমাট ছবি হয়েছিল পড়াশোন। সেই পাশের বাড়ি সাবিত্রীর অভিনয়টা করেছিলেন সায়রা বানু। আর পড়াশোন গল্পটা নিয়ে, পড়াশোনার ঘটনা নিয়ে মাহমুদ করেছেন সাংঘাতিক। মাহমুদও গান গেয়েছেন, গান গায়নি, গানে লিপ দিয়েছেন আর কি। আর কিশোর কুমার নয় সঙ্গে এই গানটা মাহমুদের ক্ষেত্রে গানটা গেয়েছেন আর কেউ নয়, আমাদের সেই শ্রেষ্ঠ বাঙালি গায়ক, একজন বিশিষ্ট শ্রেষ্ঠ বাঙালি গায়ক, যিনি বাংলা বম্বে মাত করে দিয়েছেন, সারা ভারতবর্ষের আরও বিভিন্ন জায়গায় গান গেয়ে মাত করে দিয়েছেন, প্লেব্যাক করে মাত করে দিয়েছেন, সেই মান্না দে। মান্না দে মাহমুদের গলায় গেয়েছেন। সাবিত্রী দিদি গানের শিক্ষক কে করেছিলেন এখন আমার একদম মনে নেই, কিন্তু এই যে মাহমুদ যে গানটা মানে গান গেয়েছিলেন, সে গানটা যে মান্না দে গেয়েছিলেন এবং অভিনয় করেছিলেন গানের শিক্ষকের মাহমুদ। অনেক মজার ঘটনা সেটাও তো পাশের বাড়িতে। আর কিশোর কুমার অভিনয় করেছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য গানের শিক্ষকের ভূমিকায়। সবগুলো মিলিয়ে খুব সুন্দর ছবিটা হয়েছিল এবং হিট ছবি। ইট ওয়াজ অলসো সুপার হিট পিকচার হিন্দিতে। তাই বলছি যে এই যে টিম, এই টিমই যে পাশের বাড়িতে করেছিলেন, আর সেটাও জমজমাট হয়েছিল। এরা সবই ছিলেন সেই গঙ্গাটো সঙ্গের বিল। আবার সেই এই বোম্বেতেও করেছেন, তার মধ্যে সবই বেশিরভাগই বাঙালি, সবাই ছিলেন। কেষ্ট মুখার্জি কথা তো আমি আগেই বলেছি, কেষ্টদা সব জায়গায় ছিলেন, কোনো না কোনোভাবে কেষ্টদা ছিলেন। কেষ্টদা আগে তো আমাদের বাড়ি আসতেন রিহার্সাল দিতে, পরে তো উনি বোম্বে চলে যান। কেষ্ট মুখার্জির কথা বলছি, বোম্বে। এবার একটু ছবিটার রোমান্টিক দিকটা নিয়ে আলোচনা করি। রোমান্টিক দিকটা তো নিশ্চিত ছিল, মাসে কেল্লাতেও ছিল। অ্যাকচুয়ালি আমি গল্পটা যতটুকু পরে গিয়ে জেনেছি, আমি তো 7 বছর বয়সে, আমার কোনো জানার কোনো উপায় ছিল না। পরে বুঝেছি, দেখেছি সিনেমাটা, এবং বারবার যখন অনেক বয়স হয়ে যাওয়ার পরে দেখেছি। বললাম তো 90 দশকের পরে থেকে এই ছবিটা অদৃশ্য হয়ে গেছে, কেন হয়েছে দেখেছি। তাতে কেশবদার সঙ্গে মানে অনুপ কুমারের সঙ্গে যে মানে স্থানীয় স্কুলের হেডমাস্টারমশাই মেয়ে, হেডমাস্টারমশাই বা পণ্ডিত মশাই বলা সবাই বলতো, তার মেয়ে দুর্গার একটা প্রণয় ঘটিত ব্যাপার ছিল। সেই প্রণয় ঘটিত ব্যাপারটার মধ্যে রিফ্ট কবে ঘটলো? রিফ্ট ঘটলো সেই সময় যখন বাড়ির লোক সম্বন্ধ করলো এবং ওই সাহেবের নায়েব এর সঙ্গে। সাহেবের নামে খুব পছন্দ হয়েছিল দুর্গাকে, মানে অনিতা গুহকে। তার ফলে সে একটা প্রপোজাল দিয়েছিল বিয়ে। আর পণ্ডিত মশাই দেখেছেন যে সাহেবের নায়েব, সেও প্রতাপ খুব ছিল, সেও অত্যাচারের একটা অংশ ছিল। কৃষকদের মধ্যে, গ্রামবাসীদের মধ্যে একটা ফিগার ছিল অত্যাচারের। সেই নায়েব বিবাহের প্রপোজাল দিয়েছিল পণ্ডিত মশাইকে, এবং পণ্ডিত মশাই বাধ্য হয়ে সেই প্রপোজাল মেনে নিতে বাধ্য হয়েছিলেনই বলতে পারেন। তা সেই বাধ্য হয়ে সেটা প্রপোজালটা মেনে নিতে কেশবদা মানে অনুপ কুমার ধারণা হয়েছিল দুর্গা মানে অনিতা গুহ রাজি ছিলেন সেই বিয়েতে, কিন্তু আদৌই নয়। সেটা তো কেশবদা অ্যাকচুয়ালি
জানতো কি জানতো না জানি না, কিন্তু এর মধ্যে একটা মান অভিমানের ব্যাপার ঘটেছিল। তাই ঘটাতে একবারই তাদের মধ্যে মুখ দেখা থেকে বন্ধ হয়ে গেছিল। আর দুর্গা মানে অনুজা ঘোষ চেষ্টা করছিল বাসুর থ্রু দিয়ে, মানে আমার থ্রু দিয়ে যদি আবার সম্পর্কটা রাখা যায় এবং সত্য ঘটনা বলে দেওয়া যায় যে সে এই বিয়েতে একদমই রাজি নয়। বাবা মানে পণ্ডিত মশাই বাধ্য হয়ে রাজি হলেও সে নয়, সে চায় কেশবদাকে নিয়ে যাক, কোনো একটা জায়গায় পালিয়ে যাক। কিন্তু কেশবদা মানে অনুপ কুমার, সে তো তখন একজন বিদ্রোহী ইয়ং ম্যান। তার কাছে প্রেম আগে না বিদ্রোহ আগে, কৃষকের এই যে অধিকার সেটা আগে না প্রেম আগে, এই নিয়ে সমস্যা হয়েছিল তাদের মধ্যে। অবশ্যই কেশবদা মানে অনুপ কুমার বিদ্রোহকে আগে বেছে নিয়েছিলেন এবং অ্যাবসকন্ড করতে শুরু করেছিলেন, সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ। একটা কথা আগেই বলেছি আমি যে প্রথম দিকে যে সাহেব ছিলেন সে খুব ভালো মানুষ ছিলেন, সব গ্রামবাসীদের একটা প্রিয় সাহেব ছিলেন তিনি। সবার সঙ্গে একটা যোগাযোগ রেখেছেন, তিনি, তার মেয়ে, তার ফ্যামিলি সবাই আসতেন। কিন্তু তারপর তিনি চলে গেলেন ইংল্যান্ডে, আর চলে এলেন নতুন সাহেব আমাদের ডেভিড কোয়েনের নামটা কী হয়েছিল, ডেভিডই কিনা আমি চাই না, এখন মনে করতে পারছি না। সবাই বলতো সাহেব ছাড়াই তো কথা হতো না, সাহেব আর নায়েব এই দুজন। আর সাহেবের জায়গাটা ছিল কুঠি বলতো সবাই, আমরা যেমন এখানে ভবানীপুরে নীলকুঠি বলি, সেখানে সাহেবরা থাকতো, সেই জন্য ভবানীপুরে নীলকুঠি বলি আমরা। এই কুঠি কথাটা খুব প্রচলিত ছিল সাহেবী আমলে। তো সেই ভুল বোঝাবুঝি হয়েছিল রোমান্টিক ব্যাপারে গল্পটার মধ্যে, অনিতা দিয়ে এবং অনুপ তার মধ্যে, মানে কেশব এবং দুর্গার মধ্যে। তারপরে তো আমি ঠিক খেয়াল করতে পারছি না অনিতা দি কি বেঁচে ছিলেন, মানে কোনোভাবে মৃত্যু হয়েছিল না কিছু হয়েছিল, সেটা আমার এখন মনে পড়তে পারছে না একদম। শেষ দিকে অনিতা দির অবস্থাটা কী হয়েছিল, মানে ছবিটার মধ্যে মানে পুরোপুরি মিলনান্তরা ছিল বলে আমার মনে হয় না। একটু মানে গল্পের থেকেও একটু খানিকটা ডিভিয়েশন হয়েছে, অনেকটাই ডিভিয়েশন হয়েছে। সেটা করেছেন তো সুনীতিবাবু মনোজ বসুর সঙ্গে কনসাল্ট করেছেন তিনি। তা সেটা এখন মনে করতে পারি না, মনে করা সম্ভব না। যাক, এইটা যে বললাম আমি সেটাই। আবার চলে আসি এই শুটিংয়ের ব্যাপারে, সেই ঘোড়ার ব্যাপারে আর এক্কাগাড়ি ব্যাপারে। এক্কাগাড়িটা গ্রামের মধ্যে দিয়ে চলতো যখন দেবিদা খুব হাসাহাসি করতেন, বলতো যে আমি দেখছি যে এক্কাগাড়ি একটা সাইডের থেকে আর একটা সাইড লাফি চলে যাচ্ছে। আর আমাদের সত্যদা গাড়িটা তো চালাতেন না, তিনি শুধুমাত্র ওই ইয়েটা লাগামটা ধরে, না কী বলে ওটাকে, লাগামটা ধরে ওটাকে খালি নাড়াতেন একটুখানি। আর ব্যাক পজিশনে দেহজি ভাই জানতেন, আর আমাদের সৌমেন্দ্র রায়টা, ওরা সব তো অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ওরা জানতেন যে কীভাবে ওটা করা হচ্ছে সেসব ক্যামেরার কায়দায়। মনে হচ্ছে ঘোড়ার গাড়িটা চলছে, কিন্তু ঘোড়ার গাড়িটা খুব অল্পই চালানো হয়েছে। তবে সে তার পাশে, একদম পাশে ছিল আসল ঘোড়ার লোক, মানে ঘোড়ার মালিক। সে সবসময় ছিল যাতে কোনোভাবে ঘোড়াটা এদিক ওদিক না করে, ধরে না। তো শেষের দিকে কী অবস্থা হয়েছিল সেটা খুব মজার ঘটনা বলবো না, দুঃখেরও ঘটনা। এই ঘোড়াটা না অসুস্থ হয়ে পড়লো, প্রথম থেকে বলেছিলাম যে দুর্বল লাগছিল, সে অসুস্থ হয়ে পড়লো এবং আর ওই কজন ওকে দিয়ে ঘোড়াটা চালাতে পারলো না। তারপরে সবাই তখন বললো যে ঘোড়াটাকে তাহলে তুমি ফেরত নিয়ে যাও। সুজিতদা বললো, সুধীর মুখার্জি তো অল ইন অল, উনি তো প্রডিউসার ছিলেন, তুমি ফেরত দেবজি ভাইয়ের সঙ্গে কথা বলে ঘোড়াটা তুমি ফেরত নিয়ে যাও, আর আরও একটা ঘোড়া তোমার আছে তো নিশ্চয়ই, সেটা দাও। সে বললো, আমার কাছে ঘোড়া আছে ঠিকই, কিন্তু এটা তো কালো ঘোড়া, আমার কাছে সাদা ঘোড়া। তখন সবাই মিলে বসে গেল, আর ডাইরেক্টর থেকে আরম্ভ করে সবাই মিলে বসে গেল যে
এই কালো ঘোড়াটা তো লাগবে, সাদা ঘোড়াটা কী করে করবো? এখনকার দিনে হলে তো বাবা কোনো রকম ব্যাপার ঘটে যেত। অনেকেই যারা যে জীবজন্তু প্রেমী যারা, সেই মানুষজন এসে হাজির হয়ে যেতেন যে এটা বেআইনি। কিন্তু তখন ছিল না সেটা। দেওজি ভাই আর সুজিত দা সবাই মিলে বসে, বিনু দা, বিনু বর্ধন, আরও সব, সোমেন্দ্র রায়ের আরও তিনজন যারা অ্যাসিস্ট্যান্ট ছিলেন দেওজি ভাই, সবাই মিলে বসে ঠিক করলো যে ওই সাদা ঘোড়াটাকে আমরা রং করে দেবো ব্ল্যাক জাপান দিয়ে কালো ঘোড়াতে, আর সেটাই থাকবে, কোনো অসুবিধা নেই। ওদের ওই ঘাটা তো কালো হয়ে থাকবে, ক্যামেরা তো তুলবে কালো ওই ঘোড়া, ওদের সমস্যা কিছু নেই। আর সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, অতএব কোনো অসুবিধাই ছিল না। কিন্তু ওই কালো ঘোড়াটা এইভাবে সাদা ঘোড়াটাকে কালো ঘোড়া করা। তা ওকে বলা হলো যে তুমি কলকাতায় চলে যাও, ওই ঘোড়াটা নাও আনো আর এই ঘোড়াটা নিয়ে চলে যাও। কিন্তু কী বলবো, ঘোড়াটা কিন্তু ওখানেই ঘোড়ার পঞ্চত্তর প্রাপ্তি হয়ে গেল। কিছুদিন বাদে, 2 দিন 3 দিন 4 দিন যেতে যেতেই ঘোড়ার পঞ্চত্তর প্রাপ্তি হয়ে গেল। সে তাকে নিয়েও আবার বিশাল, তার ডেড বডি নিয়েও বিশাল সমস্যা। সেসব দৌড়োদৌড়ি সব সুধীর মুখার্জি এবং এই দেওজি ভাইয়ের টিম করেছে। সত্যেনদা এত এর ভেতরে থাকতেন না, সত্যেন চ্যাটার্জির কথা বলছি, শব্দযন্ত্রী। উনি শব্দযন্ত্রী নিয়ে যাচ্ছেন আর মাঝে মধ্যে ঠাকে উড়ে দেখাশোনা করতেন যে রান্নাটা ঠিক মতো যাতে হয়, মাংস টাংস। মানুষটা খুব ভালো, অনেক গল্প করতেন, পুরোনো দিনের সমস্ত শুটিংয়ের গল্প। এবার বলি আর একটা সমস্যার কথা। সে সমস্যাটা হয়েছিল কন্টিনিউটি নিয়ে। কন্টিনিউটি কি আমি জানতাম না, কিন্তু কন্টিনিউটি যে একটা এসেন্সিয়াল ব্যাপার সেটা পরে বুঝে গিয়েছিলাম। মানে আমি যদি যে শার্টটা পরে সিনটা আরম্ভ করেছি, সেই শার্টটাই আমাকে পরতে হবে যতক্ষণ পর্যন্ত সেই দৃশ্য বা সিনটা টেক না হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তার 15 দিন বাদে হয়তো সেই দৃশ্যেরই আবার একটা শট নেওয়া হচ্ছে, তখন সেই কন্টিনিউটিটাই আমাদের মেনটেন করতে হবে, সেই শার্টই আমাকে পরতে হবে, অন্য কোনো শার্ট পরা যাবে না। তো এই কন্টিনিউটিটা একটা বিশাল ব্যাপার ছিল। আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি অ্যাকচুয়ালি আমার যে টেকটা হয়েছিল আমার কলকাতাতে এই আমাদের প্রভাদেবীর সঙ্গে, প্রভাদেবীর সঙ্গে ডেভিড এসেছিল সাঙ্গপাঙ্গ নিয়ে, সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ধরতে এসেছিল কেশবদাকে, মানে অনুপ কুমারকে, এই বিদ্রোহী কৃষককে। সেই বিদ্রোহী কৃষককে ধরতে সাঙ্গপাঙ্গ বলতে পেয়াদা নিয়ে সব নিয়ে এসেছিল। আর প্রভাদেবী বলছিল এখানে তো কেউ থাকে না, কেশব থাকে না এখানে, কোথায় থাকে আমি জানি না। সেই করতে গিয়ে সারা বাড়ি ঘর ধর তোলপাড় করে ফেলেছিল। সেই সময়ে আমি আমার খুব বিরক্ত লেগেছিল। বাসু ছোট ছেলে, সে তো বোঝেনি কিছু, সে বোঝে না, সে তার গরুটাকে লেলিয়ে দিয়েছিল ডেভিডকে, মানে সাহেবকে। এইটা বলে যে কথা শুনলে আমাদের গরুটা উল্টো পাল্টা দৌড় মারত, যাকে সামনে পেত তাকে ধাক্কা মেরে, চাট দিয়ে, পা দিয়ে ধাক্কা মেরে চলে যেত। সে পিসির ক্ষেত্রে যেমন করতো, এক্ষেত্রেও যখন আমি বাসু যখন বলে উঠেছিল মুঙ্গলি ড্যা 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 ড্যা, এই আমার কথাটা ছিল, মুঙ্গলি ড্যা 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 ড্যা। যেই না গরুটা শুনতো ওই কথা, অমনি আর সামনে যাকে পেতে তাকে ধাক্কা মেরে করে দৌড় মারত। আর সেটাই আমার কাজ ছিল, সেটাই আমি করেছিলাম ইনডোরে, ইন্দ্রপুর স্টুডিওতে আমি করেছিলাম। আর ডেভিড তখন বিরক্ত হয়ে রাগে আমার ওপর খেপে গিয়ে রিভলভার তুলে আমাকে গুলি করে। আর তখন আমি ওই মুঙ্গলি ড্যা 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 বলে গরুটাকে খেপিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম ধান খেতে, পালিয়ে গিয়েছিলাম। সামনেই ধান ক্ষেত ছিল, সেই ধান খেতে ডেভিড আমাকে গুলি করে। সেই গুলিটা খেয়ে আমি ধান ক্ষেতের মধ্যেই পড়ে যাই। আরে শুনো, পুরো শুটিংটাই হয়েছিল
ইন্দ্রপুরী স্টুডিওতে খালি ধান খেতে পড়ে যাওয়াটা হয়েছিল বনগাঁ সেই ধান খেতে, যেখানে আমরা শুটিং করছিলাম। সেই শটটা নেওয়ার জন্যে আমার সেই রকমই জামা পরতে হয়েছিল, খুবই সাধারণ জামা। আর সেই ধান খেতে পড়ার জন্য আমাকে সব রকম সেই কন্টিনিউটি মেনটেন করতে হয়েছিল। কিন্তু সমস্যা যেটা হয়ে গিয়েছিল আমার চুল নিয়ে। অনেক দিন ওখানে থাকার ফলে আমি সেই চুলটা কেটেছিলাম, কিন্তু চুলটা কেটে অনেক বড়ই হয়ে গিয়েছিল। শুটিং চলছিল, কিন্তু আস্তে আস্তে চুলটা বড় হয়ে গিয়েছিল। দেখা গেল যে আমার খুব ছোট চুল ইন্দ্রপুর স্টুডিওতে, আর গিয়ে যখন পড়লাম বনগাঁতে তখন হয়ে যাবে বড় চুল। সেটা দেখেই তখন কন্টিনিউটির লোকজন যারা, আমি এটা নিয়ে তো আর্ট ডাইরেক্টর থেকে আরম্ভ করে সবাই, মিনু বর্ধন, এরা সবাই মিলে, এবং সুধীরদা নিজেও, সুধীর মুখার্জি নিজেও বলে এটা কী করে হবে, তো এত চুল হয়ে গেছে, এখন তো ওর পড়ছে, তো এখন এইখানে শুটিংটা আমরা করছি, তো কন্টিনিউটির সমস্যা হয়ে যাবে। তখন কি করা হলো, আমাকে আবার ওই গ্রামের নাপিতের কাছে নিয়ে গিয়ে চুলটা একটু কাটিয়ে নেওয়া হলো। কাটিয়ে নিয়ে তারপর সেই দৃশ্যটার শুটিং করা হলো। সেখানে প্রভাদেবী ছিলেন না, কিন্তু প্রভাদেবীর সমস্ত শুটিংটাই ইনডোরে হয়েছিল। আমার শেষ ওই মরে যাওয়ার দৃশ্যটা তোলা হয়েছিল বনগাঁয় ধান খেতে, ইছামতি নদীর কাছাকাছি একটা অঞ্চলে। সেখানেই ওই খানিকটা চুল কেটে দিল নাপিত, ফলে একটু কন্টিনিউটিটা মেনটেন করা হলো। এই কন্টিনিউটি ফ্যাক্টরটা কিন্তু একটা বড় ব্যাপার। এসব হিন্দি ছবিতে অত মেনটেন হয় না, কিন্তু বাংলা ছবিতে তখন খুঁটিনাটিভাবে এটা তো ছিলই, আর এখনও আছে, নেই যে তা না, কন্টিনিউটির ব্যাপার স্যাপার আছে। তবে ওই হিন্দি ছবিতে গান টান যখন গায় তখন এসবের কেউ পড়া করতো না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হতো না যে তা না। কন্টিনিউটি ইজ এ ভেরি মেন ফ্যাক্টর, এবং কন্টিনিউটি এক্সপার্টের লোকও থাকতো, তারা সব টুকে টুকে রাখতো ছবিগুলো, একটা করে স্টিল করে রাখতো যে কী জামাকাপড় পরেছিল কোন সিনে, সেসব একটা রীতিমতো মেনটেন করা হতো খাতা বা বই। কিন্তু এখন তো খাতা বই না, এখন তো পুরো ছবি তুলে রাখা হয় কোন সিনে কোন তাদের। এখন তো ডকুমেন্টেশন অনেক সুবিধা হয়ে গেছে কম্পিউটার হওয়ার পরে, ফলে সেটা সমস্যা নেই। যাই হোক, আমার ওই সিনটা নিয়ে ওই একটা সমস্যা হয়েছিল। আর পরে আমি যে ওই ছবিটা হওয়ার পর সেই তারপরেই তো কৃষক বিদ্রোহের সূত্রপাত হলো। বাসুর মৃত্যুটা, মানে আমার মৃত্যুটা, যেটা সেটাই অগ্নিতে ঘৃতে আহুতি দেওয়ার মতোই মানুষজনকে কেঁপিয়ে তুলেছিল। আর তারা কুঠি আক্রমণ করেছিল, মানে সাহেবের কুঠি। তারপর তো যা ঘটনা ঘটেছে, যতটুকু আমার মনে আছে যে কুঠি জ্বালিয়ে দিয়েছিল কৃষক এরা। পরে অবশ্য ব্রিটিশ আমল, তো তখনও ব্রিটিশ আমল ছিল, সেই জন্যে ব্রিটিশ আমলের কথা খাচ্ছে। ব্রিটিশরা এসে গেল, ব্রিটিশ সৈন্যরা এসে ওই কৃষক বিদ্রোহটাকে নিয়ন্ত্রণ করলো, অনেক অত্যাচার হলো, সেসব তো আলাদা কথা। তবে নীল চাষ করাটা বন্ধ করতে হলো শেষ পর্যন্ত, ফাইনালি। সেসব ব্যাপার স্যাপার আলাদা। তাই আমি বলছি যে এই যখন আমার প্রভাদেবীর সঙ্গে কলকাতায় শুটিংগুলো হয়েছিল, এই গরুটাকে নিয়ে এসে এক সমস্যা, একটা ফ্লোরের মধ্যে ঘড়িটাকে নিয়ে যাচ্ছে, গরুটাকে তো কিছুতেই কোনো কথা বললেই যে শুনবে তা তো নয়, কথা বললে শুনতো না, কোনো সময় দাঁড়িয়েই থাকতো। আমি বঙ্গলি ড্যাডা বলছি, ও চুপচাপ রয়েছে। আবার যখন বলছি কোনো সময়, সে তখন হয়তো ডান দিকে জায়গায় বাঁ দিকে যাচ্ছে, কোথায় যাবে কোনো ঠিক নেই, সেটা তখন ঠিক করে ক্যামেরার পেছন থেকে দাঁড়িয়ে কয়েকজন ছাতা খুলে দিত, কালো ছাতা ধুম করে খুলে দিত, যাতে ও দৌড় মারে। সে দৌড়টাও কোনো সময় এলোমেলো হতো, ফলে মনিটর করতে হচ্ছে অনেক, মনিটর করে অনেক চেষ্টা চলতে করে পরে পুরো শুটিংয়ের একটা দিনে ওই গরুটাকে সামলাতে লেগে গিয়েছিল। সেটাও একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স বলা যায়, অভিজ্ঞতা, যে জীবজন্তু নিয়ে যেরকম এখন দেখা যায় কুকুর নিয়ে বা বাঁদর নিয়ে, কিন্তু গরুর ক্ষেত্রে তো সেটা এখন করা সহজ হয়ে গেছে। আমি তো দেখছি এআই দিয়ে সবই সহজ হয়ে গেছে, যেসব এখন দেখছি অ্যানিমেশান, সেসব তো
সাংঘাতিক। গরু চাট মারছে, সহজেই পড়ে যাচ্ছে একজন, দৌড়ে একদম দূরে গিয়ে পড়ে যাচ্ছে। এখানে তো সেসব করা যাবে না। সেই সময় তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক, তখন টেকনোলজি সেই জায়গায় পৌঁছয়নি। কম্পিউটার জেনারেটেড সিনগুলো করা সম্ভব ছিল না। সেইগুলোকে সঙ্গে টেকনোলজি মিশিয়ে এখন যেটা করা সম্ভব তখন তো ছিল না। আবার তো বলছি আমি, এই ছায়াছবিটা 52 সালে হয়েছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। অনেক অনেক কনস্ট্যান্ট ছিল, অনেক কনস্ট্যান্টের মধ্যে দিয়ে ছবিটা হয়েছে। তখনকার ছবিগুলো অনেক কনস্ট্যান্টের মধ্যে দিয়েই হতো, গানের ক্ষেত্রেই বলুন, অভিনয়ের ক্ষেত্রেই বলুন। অভিনয় তো ভীষণ কঠিন ছিল এই কারণে যে আলোর জন্যে, আলোতে দাঁড়াতে হবে ঠিক মতো করে, চক দিয়ে দাগ দেওয়া থাকতো, চকে এসে দাঁড়াতে হতো। সেই উত্তম কুমার থেকে আরম্ভ করে, ছবি বিশ্বাস থেকে আরম্ভ করে, আর আমার মতো একটা ছোটো ছেলের ক্ষেত্রে তাকেও অন্তত পা মেপে গিয়ে দাঁড়িয়ে আলোটা পেতে হতো, আলোটা যাতে সাউন্ডটা পেতে হতো, মানে বুমটা আর কি, বুমটা পেতে হতো, এসব তো ছিলই। ফলে ডিফিকাল্টি অনেক বেশি ছিল। এখন তো একটা সারাউন্ডিং মানে সাউন্ড আছে, সাউন্ড পাওয়া যায়, ডলবি ডিজিটাল হয়ে আছে সাউন্ডের দিক থেকে। আরও সাউন্ডে তো আরও কত কী হয়েছে টেকনোলজি, এখন আমি বুড়ো বয়সে এসে সেগুলো জানি না। যারা জানে তারা নিশ্চয়ই সব জানে, বুঝবে বা করতে পারবে। এখন তো পুরো ড্রোনে ক্যামেরা বসিয়ে শুটিং হচ্ছে। আর অনুপ দাকে তো জলে নেমে একদম অভিনয় করতে হতো, ক্যামেরাকে অনেকটা পাশে রেখে, নৌকোতে রেখে, অনেক সমস্যা ছিল। ট্রলি আর কতটুকু যাবে সেসব তো ছিলই। ইছামতি নদীতে যখন চান করতে দেখাচ্ছে, সেই সব ঘটনা অনেক ঘটেছিল। শুটিং, আগেকার দিনে শুটিংয়ের সমস্যা অনেক ছিল, কিন্তু তবু তো সেই কলা কুশলীরা, মানে যারা অভিনয় করেছেন, যারা টেকনিশিয়ান, তারা অনেক কনস্ট্যান্টের মধ্যেই করেছেন, কিন্তু করেছেন তো সেটা ফেলে দিতে হবে না। বা আমরা যদি বলি আগের ছবিটা খারাপ ছিল না, এবার এখনকার ছবিটা দুর্দান্ত, আগের ছবিটা খুব ভালো ছিল বললেই হয়তো কয়েকজন বলে উঠবে, ও বাবা ওল্ড ইজ গোল্ড বলছো তোমরা বাঙালিরা, তো এই পুরনো আমল নিয়ে পড়ে থাকে। কিন্তু তা নয়, পুরনোটাকে তো দেখতে হবে। সত্যজিৎ ছবিতে আজও দেখা যায়, সেই সব কনস্ট্যান্ট নিয়েই তো দেখতে পাচ্ছি আমরা। এরকম অনেক নিমাই ঘোষের ছবি, তা দেখা যায়, ছিন্নমূল দেখা যায়, অনেক কনস্ট্যান্ট নিয়ে। তারপরেও পরে পরেও যে ছবি হয়েছে, পরে পরে তো ঋত্বিক দাস একটি নদীর নাম করেছে, সে ছবিও দেখা যায় অনেক কনস্ট্যান্ট নিয়ে সব ছবি হয়েছে। নতিমাত্রিক ছবি যেগুলো হয়েছে সেগুলো অনেক কনস্ট্যান্ট নিয়ে হয়েছে। আজকে যে অরুণা রায়ের কথা বলছে, মৃত্যু হয়েছে, তার তো এত কনস্ট্যান্ট ছিল না। সেখানে তো সুযোগ ছিল, টেকনোলজির সুযোগ ছিল, তাকে বাঁচানোর সব রকম সুযোগ ছিল। কেন নেওয়া হয়নি সেসব, কেন ইগনোর করা হয়েছে, এটার তো প্রশ্ন আসবেই। তাই জন্যই বলছি, তখনকার দিনেও যে প্রিকশনগুলো নেওয়া হয়েছিল, সেখানে হয়নি কেন, সেটাই তো প্রশ্ন এসে যায়। সেসব কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। যাই হোক, এই ছায়াছবি সম্পর্কে আর কি বলবো, আর কিছু তো বলার সুযোগ নেই। কলকাতাতে বলেই দিলাম, কলকাতাতে যে শুটিংগুলো হয়েছে সবটাই বললাম। যে কিছুটা ছিল কেশবদার সঙ্গে, আমাদের প্রভা দেবীর সঙ্গে, এবং আমার সঙ্গে। খুব ছোটো ছোটো, কেশবদা খুব কম, মানে অনুপদা খুবই কম ছিলেন। মাঝে মাঝে দেখে মজা বলতেন যে, মানে যখন রেগে যেতেন, এই প্রভা দেবী বিরক্ত হতেন যে দুধ পুড়তে গেলে পড়ে গেল, তখন কেশবদা বলতেন যে ছেড়ে দাও বললে কী হবে, তখন সে প্রভা দেবী বলছো তুই ওকে আশকারা দিয়ে এরকম করছিস। তা যাই হোক, আর কী করে মৃত্যুটা সত্যতার হয়েছিল, সত্য বন্ধুবেলা, সেটা যে প্যাথেটিক নয়, কেন হয়েছিল সেটা বলি আগে। যখন কৃষক বিদ্রোহ বেশ দানা বেঁধে গেছে আর আমার মাসির মৃত্যু হয়েছে, তখনই সত্য বন্দ্যোপাধ্যায়, আমার বাবা মেন্টাল, মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তখন কোচম্যান হিসেবে যখন যাচ্ছেন, তখন যেতে মানে গ্রামের পথে যেতে সেটা অবশ্য বনগাঁতেই হয়েছিল সেই দৃশ্যটা।
সে ওই গাড়িটা কোচম্যান হিসেবে চালাচ্ছে, পেছনে বসে আছে ডেভিড কোহেন মানে সাহেব, আর হঠাৎ একটা পাশে থেকে এসে কেশবদা মানে অনুপ কুমার ঘোড়াটার জিনটা চেপে ধরে বলছে যে তোমার ছেলেকে মেরে দিয়েছে, তার গাড়ি তুমি চালাচ্ছ, একটা গাড়ি তুমি চালাচ্ছ, এই গাড়ি তোমার ছেলেকে মেরে দিয়েছে, এইসব যখন বলছে। আর তখন কেশবদা যখন এইসব বলতে বলতে হেঁচে যাচ্ছে, সেই সময়ে পেছন থেকে এক পেয়াদা করেছে কি গুলি চালিয়েছে কেশবদা অনুপ কুমারকে, আর সেই গুলি লাগলো সত্যদার পেছনে। গুলিটা পেছনে রাখতেই সত্যদা ওখান থেকে পড়ে গেল, আর কেশবদা মানে অনুপ কুমার ওখান থেকে সরে গেলে আর গাড়িটা গেল উল্টে, আর সাহেব গেল উল্টে ওই গাড়ির ভেতরে। আর ওই গুলি যখন আরও দুটো সেকেন্ড গুলিটা চালাচ্ছে, তখন কেশবদা অলরেডি ঝোপের মধ্যে দিয়ে গ্রামের মধ্যে গিয়ে পালিয়ে বেরিয়ে গেল। পরে অবশ্য সত্যদা মারা গেলেন, দেখা যাচ্ছে সত্য বন্দ্যোপাধ্যায় মানে মারা গেলেন, বাসুর বাবা মারা গেলেন, বাসু মানে আমার বাবা মারা গেলেন ওই গুলিতে। তবে এসব মানে অনুপ কুমার বেঁচে ছিল, আর বেঁচে সেই বিদ্রোহের যে পতাকা, যে মশাল, সেটা নিয়ে সবার সঙ্গে বা গ্রামবাসীদের সঙ্গে কুঠি আক্রমণ করে কুঠি জ্বালিয়ে দিল। এসব সিলেটে হয়েছে। তারপরে কেশবদাও কি মারা গিয়েছিল কিনা, মানে অনুপ কুমার মারা গিয়েছিলেন কিনা জানি না। তবে আমি তো আগে বলেছি যে শীতল বন্দ্যোপাধ্যায় কবি মারা গিয়েছিলেন, যে কবি উদ্বুদ্ধ করেছিল এই গ্রামবাসীকে বিদ্রোহ করতে, সেই কবি অবশ্য মারা গেছেন। শীতল বন্দ্যোপাধ্যায় আগেই বললাম, বলেন গুলিতে, মানে তখন গুলি চলছিল, ব্রিটিশরা এসে গিয়েছিল, গুলি চলছিল বিদ্রোহ দমনের জন্য, কারণ তখন আর জমিদার নয়, ব্রিটিশের স্বয়ং সৈন্য নিয়ে এসে গিয়েছিল। এইভাবে এই বিদ্রোহটা দমন করা হয়েছিল। এই গল্পটা অনেকটাই পাল্টে দেওয়া হয়েছে বললামই। আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার নিজস্ব ভঙ্গিতে চিত্রনাট্য লিখেছেন, অবশ্যই মনোজ বসুর সঙ্গে কনসাল্ট করে। আর ছবিটা একটা অন্য ধরনের ছবি ছিল, যার বললামই যে বেশিরভাগই হয়েছিল আউটডোরে, ইনডোরে খুব সামান্যই ছবি শুটিং হয়েছিল। এই ছবি যারা অভিনয় করেছিলেন তারা দিকপাল পরে অভিনেতা অভিনেত্রী হয়েছেন, তাদের নাম আলাদা করে বলা যাবে না, তবে এরা সবই গণনাট্য সঙ্গীত শিল্পী। আর এই যে সঙ্গীত পরিচালক, তার কথা তো নাই বা বললাম, সলিল চৌধুরী। অবশ্য হিন্দিতে ফরিদারও পাশের বাড়ি হতে আমাদের পঞ্চম দা, অর্থাৎ রাহুল দেব বর্মন, সেই ছবিতে, ওই পাশের বাড়ির ছবিতে সুর দিয়েছিলেন সলিল চৌধুরীর জায়গায় পয়সনে, এবং সেখানেও ছবি হিট হয়েছিল। আর কিশোর কুমার অভিনয় করেছিলেন, আগেই বলেছি ধনঞ্জয় ভট্টাচার্যের বদলে হিন্দিতে। অনেকটা পরে ছবিটা হয়েছিল, কিন্তু ছবিটা হিট হয়েছিল এবং প্রত্যেকের অভিনয় দুর্দান্ত হয়েছিল হিন্দি ছবিটা, কিন্তু সেটা অনেক পরে। তার আগে পাশের বাড়ি করেছিলেন সত্যদার ওটা প্রথম নায়ক হিসেবে ছবি। নায়ক হিসেবে তো উনি কোনো ছবি করেননি, প্রথম নায়ক হিসেবে ছবি। আর সাবতী দিতে প্রথম নবাগতা প্রথম ছবি করেছিলেন এই ছবিটাই, পাশের বাড়ি। তারপর তো আমার সঙ্গেও করেছি আমি ওনার দুটো ছবিতে, পরে বলবো তাদের নিয়ে, সেই সব ছবি নিয়ে। সত্যদার কথাও বলবো, সত্যদাও অনেক ছবিতে করেছে। এই সত্যি ছবিতে সত্যদাও প্রায় নায়ক হিসেবেই ছবি করেছে। সেটা অনেকটা মেরে আঁকি এরে সুরতের আঁকির নাম মতোই অনেক বইটা ছিল, বইটার নাম ছিল এই সত্যি, এবং সেটাতেও আমার খুব বড় একটা রোল ছিল। সেটা নিয়ে বলবো, সে বড় রোল তো ছিল অনেক ছবিতেই,
তবে সব কিছু তো এক পরপর বলবো, এখন একসঙ্গে তো বলা যায় না। তবে এই মাসিক ক্যালেন্ডার নিয়ে আর বেশি কিছু বলছি না। আমি আগেই বলেছি এই ছবির সম্পদ হলো মিউজিক বা সঙ্গীত। সেটা সলিল চৌধুরী করেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক তার মধ্যে অন্যতম, কারণ বেশিরভাগ শুটিং হয়েছিল আউটডোরে, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকটাই পরে করা হয়েছে কলকাতায় বসে কিংবা বম্বেতে বসে। সলিলবাবু বা সলিল চৌধুরীর সঙ্গে বা সলিল দাস সঙ্গে 3 জন অ্যাসিস্ট্যান্ট ক্রমান্বয়ে কাজ করেছেন। তারাও ছিলেন গীতিকার, সুরকার। তারা 3 জন হলেন অনন্ত চট্টোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর মজুমদার। তাদেরও অনেক গান আছে, অনেক গানের গীত রচনা আছে, সেগুলো আলাদা করে বলার তো এখানে সুযোগ নেই। পরে অন্য একটা সময় বলবো তাদের কথা। তারা কখনো বম্বেতে গিয়েছেন, আবার কলকাতায় বসে এই ছবি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছায়াছবিকে অন্য মাত্রা এনে দেয়, আর সেই মাত্রা হচ্ছে সাইকোলজিক্যাল। পুরোপুরি আমরা যারা সিনেমা দেখি আমরা বুঝতে পারি না এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের গুরুত্ব, কিন্তু অনুভব করতে পারি যখন ছবি দেখি। তারপর হয়তো ভুলে যাই, কিন্তু সেই ছবির মধ্যে দিয়েই ছবির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তার মধ্যে দিয়েই ছবিটা আরও বেশি কি বলবো প্রচণ্ডভাবে মানুষের মনের উপর রেখাপাত করে। পূর্ণ থিয়েটার যেটা এখন ছিল আমার বাড়ির সামনে, পূর্ণ সিনেমা না, পূর্ণ থিয়েটার যখন ছিল তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়া হতো আলাদা করে। সেখানে বসে থাকতেন যারা, তারা বাজনা বাজাতেন পেছনে, আচ্ছা ছবিটা দেখা হতো। আমি বলছি সেই সময় যখন পূর্ণ থিয়েটার ছিলেন এবং সিনেমাগুলো যেগুলো সব ছিল সেগুলো সব থিয়েটার ছিল। এই পশ্চিমবঙ্গের, এই দক্ষিণ কলকাতার বেশিরভাগ, কালিকা, পূর্ণ, এরকম উত্তর কলকাতাতে ছিলই সেই সব সিনেমাগুলো যেগুলো থিয়েটার ছিল। সেই থিয়েটারে বাদ্য বা যেসব বাজনা বাজানো হতো ব্যাকগ্রাউন্ডে, সে সময় ডায়ালগ বলা হতো না, তখন খুব নির্বাক যুগের কথা আমি বলছি। নির্বাক যুগে কিছু মানুষ ছিলেন তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সেই সিনেমার যে মাত্রাটা, সিনেমার যে কি বলবো দর্শককে আরও বেশি করে বোঝাতে চেয়েছেন যে পাত্রপাত্রী যারা অভিনয় করছে তাদের মনের ভাবটা কী, এবার পিওরলি সাইকোলজিক্যাল। সেগুলো ছিল তখন নির্বাক যুগে। পরে পূর্ণ থিয়েটার, কালিকা বা অন্য সব থিয়েটার হলগুলো যখন উত্তর দক্ষিণে কলকাতায় সিনেমা হল হয়ে গেল সবার যুগে, তখন সেই সিনেমা হলগুলোতে অবশ্য আবহাওয়ার সঙ্গীত ছায়াছবির সঙ্গেই থাকতো। আর সেই আমাদের মাসিক ক্যালেন্ডার তো তাই আবহাওয়ার সঙ্গীত ছায়াছবির সঙ্গেই ছিল, কারণ সেটা ছিল 50 দশকের ছবি, নির্বাক যুগের নয়, সবাক যুগের ছবি, ছায়াছবি। আর সেই সুরের যে সঙ্গীত পরিচালনা বা সুর দেওয়া সব কিছু করেছেন সলিল চৌধুরী তার 3 জন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। বললাম যে এই 3 জন অ্যাসিস্ট্যান্ট হলেন অনন্ত চট্টোপাধ্যায়, প্রবীর মজুমদার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এরা সবই সুরকার, গীতকার, দুটোই। যাকে অনেক কথা এসে বলছি, এগুলো সব টেকনোলজিক্যাল ব্যাপার। টেকনোলজি এখন এমন একটা জায়গায় এসে গেছে এসব কথা নিয়ে বলার কোনো অবকাশ রাখে না। কিন্তু তখনকার দিনে এটা একটা বিশাল কঠিন কাজ ছিল, তাতে করতে অনেক পরিশ্রম হতো। একটা ছায়াছবি করতে যে পরিমাণ পরিশ্রম
সঙ্গীতকারকে করতে হতো সেটা কিছু কম নয়, কিন্তু তবুও সেই সময় সেই 50-এর দশকের যে ছবি হয়েছে তার আবহ সঙ্গীতও দিয়েছেন সুরকারেরা, অত্যন্ত সাকসেসফুলি দিয়েছেন। আর আমরাও দেখেছি সিনেমা। আবহ সঙ্গীতের গুরুত্ব কি, সেই ছায়াছবি যে সবচেয়ে বেশি ছায়াছবির সবচেয়ে বড় অংশই আউটডোরে হয়েছে সত্যজিৎ বাবুর, সেই পথের পাঁচালী ছায়াছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আবহ সঙ্গীতের গুরুত্ব কী। আবহ সঙ্গীতের গুরুত্ব বোঝা যায় রবি শঙ্করের সঙ্গীতে। আর সেই সঙ্গীত দিয়েছেন তিনি, আবহ সঙ্গীত দিয়েছেন পথের পাঁচালীতে। পুরোটা আউটডোরে, অনেকটাই না, পুরোটাই আউটডোরে কিনা বলতে পারবো না, তবে হ্যাঁ আউটডোরে পুরোটাই হয়েছে এই পথের পাঁচালী। আর এই পথের পাঁচালীর যে পণ্ডিত রবিশঙ্কর তার সুর দিয়েছেন, আবহ সঙ্গীত করেছেন, যেখানে আবহ সঙ্গীত কথা বলছে, সাইকোলজিক্যালি কথা বলছে, মনস্তাত্ত্বিক এলিমেন্ট তার মধ্যে রয়েছে, আর সেইগুলোকে আবহ সঙ্গীতের মাধ্যমে রবিশঙ্কর ফুটিয়ে তুলেছেন। অতএব পথের পাঁচালী যেহেতু আউটডোরে সবচেয়ে বেশি হয়েছে, এখানেই কথায় আমি উদাহরণ দিচ্ছি, এখানে বাঁশিকাটাতেও তাই সবচেয়ে বেশি আউটডোরে হয়েছে এবং সেখানে আবহ সঙ্গীতের গুরুত্ব অপরিসীম ছিল। আর সলিল চৌধুরী এবং তার যে অ্যাসিস্ট্যান্ট বা সহকারী পরিচালক তারা খুব যত্নের সঙ্গে এই ছায়াছবি সুর দিয়েছেন। আবহ সঙ্গীত মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের গুরুত্ব সবসময় আউটডোর শুটিংয়ে সবচেয়ে বেশি হয়ে থাকে। ইনডোর শুটিংয়ে তো অত বলতে হয়, বলার সুযোগ থাকে অনেক কথা, কিন্তু আউটডোর শুটিংয়ে কথা একটু কমই বলতে হয়, কারণ কথা কম বলার থেকে প্রকৃতিকে বা তার দিক দিয়ে কথা বলাটা হয়ে থাকে, যেটা পথের পাঁচালীতে হয়েছিল। কথা বলছিল প্রকৃতি, কথা বলছিল প্রকৃতি, মানুষ নয়। মানুষ তো ছিলই, দুর্গাও ছিল, অপিও ছিল, কিন্তু তাদের সঙ্গে যে প্রকৃতির যে ইন্টারাকশান সেটা সেখানে দেখানো হয়েছিল। এখানে ততটা বাসে গেলে ততটা না হলেও কিন্তু দেখানো তো হয়েছিল ইছামতি নদীর সঙ্গে, ধান ক্ষেতের সঙ্গে, ধান ক্ষেতের বা প্রকৃতির সঙ্গে, বিশেষ করে কৃষকের কী সম্পর্ক সেইটা দেখানো হয়েছিল। সেখানেও সেই আবহ সঙ্গীতের গুরুত্ব ছিল অপরিসীম। আর কিছু বলে লাভ নেই এখানে। পরের ছায়াছবি যেটা আমি করেছি সেটার কথা বলবো এরপর। সেই ছায়াছবিটা ছিল বিল্বমঙ্গল। তারপরে অবশ্য এই ছায়াছবি, মানে কি বলবো, এই ছায়াছবি দেখতে পাবেন না এখন আপনারা, কিন্তু দেখতে পেলে হয়তো আরও কথা বলা যেত। আমাকে এই প্রশ্ন করলে পেতেন, কারণ আমি তো এখন অনেক কিছু ভুলে গেছি। তবু ডিমেনশিয়ার যেহেতু তাৎক্ষণিক স্মৃতিভ্রংশ, সেই কারণে ধ্বংসতা, সেই কারণে কিছু কিছু কথা আজকে বলতে পেরেছি, ভবিষ্যতে হয়তো বলতে পারবো। তা পাশের খেলা নিয়ে আর কিছু বলতে আমি এখানে চাই না। এর পরের ছবি, আমার দ্বিতীয় ছবি, বিল্বমঙ্গল নিয়ে বলবো। আর তারপর তো পরপর অনেক ছবি করেছি একসঙ্গে, তবে বিল্বমঙ্গল নিয়ে ছবিটা যেহেতু আমার দ্বিতীয় ছবি, সেই ছবি নিয়ে বলবো। সেই ছবি অবশ্য ইনডোর আউটডোর সব জায়গায় হয়েছে, তবে আউটডোরের থেকে ইনডোরেই বেশি হয়েছে। আচ্ছা, ছবি স্ক্রিনটা হয়েছে অ্যাকচুয়ালি ক্যামেরা বন্দি করা হয়েছে আমাদের ইন্দ্রপুর স্টুডিওতে। আর পরিচালক ছিলেন অর্ধেন্দু মুখার্জি, যাকে সবাই একদম, যার অ্যাসিস্ট্যান্ট ছিলেন পিনাকি মুখার্জি, সেটা পরে বলবো, বলার এখানে কোনো স্কোপ নেই, এবার ছেড়ে দিচ্ছি।